মাধ্যমে বুঝতে পেরেছিল। তাই সে প্ল্যান করেছিল অর্ণব আর প্রীতির কিছু আপত্তিকর ছবি তুলে সেগুলো ব্যবহার করে বিয়ে ভাঙবে। তাই তো এঙ্গেজমেন্টের দিন অর্ক আর প্রীতিকে আলাদাভাবে কথা বলার সুযোগ করে দিয়েছিল। সে তার আর প্রীতির বিয়ের সাথে সাথে চেয়েছিল বিহানকে ব্যবহার করে অর্ক আর নির্জনার সম্পর্কটা ভাঙতে। কিন্তু নির্জনা আর অর্কর ভালোবাসার কাছে সে হেরে যায়। তাই মারিয়া হয়ে প্রীতিকে ব্যবহারের কথা ভাবে। যেহেতু প্রীতি আর অর্ক ভালো বন্ধু, তাই রুহান মনে করে অর্ক প্রীতির জন্য নির্জনাকে ছেড়ে দেবে। কিন্তু যখন সে বুঝতে পারে অর্ক প্রীতির জন্য চিন্তিত কিন্তু নির্জনাকে ছাড়বে না, তখন সে হতাশ হয়। তখনই তার হতাশার মধ্যে আলো নিয়ে আসে আরশি। এঙ্গেজমেন্টের দিন যখন অর্ণব প্রীতির সাথে একান্তে কথা বলছিল, তখন আরশি তাদের একত্রে দেখে এগিয়ে যেতে নিলে রুহানি তাকে অন্যত্র নিয়ে বলেছিল, অন্য কারো পার্সোনাল ম্যাটারে ইন্টারফেয়ার করা উচিত না। আরশি অবাক হয়ে জানতে চেয়েছিল, ভাইয়া আর প্রীতির মধ্যে কি চলছে আপনি জানেন? ঠিক সেই মুহূর্তে রুহানের মাথায় আসে এই মেয়েটাকে ব্যবহার করে সে সম্পূর্ণ বাজি পাল্টে দিতে পারে, নির্জনাকে নিজের করে পেতে পারে। কারণ অর্ণব আর অর্ক দুজনেই নিজের বোনের প্রতি অনেক বেশি দুর্বল। তাই সে আরশিকে বলে, প্রীতি আর আপনার ভাইয়া একে অপরকে ভালোবাসে, তারা নিজেদের ফেয়ারওয়েল করছে। তাহলে আপনি কেন প্রীতিকে বিয়ে করছেন? এই প্রশ্নের উত্তরে রুহান বলেছিল, তো কি করব? প্রতিবার আপনার ভাইয়ের জন্য ত্যাগ করে দেবদাস হব? আমারও ভালো থাকার অধিকার আছে। আরশি অসহায় হয়ে রুহানকে অনুরোধ করেছিল তার ভাই আর প্রীতির জীবন থেকে সরে যেতে। রুহান রাজি হয়, কিন্তু বিনিময়ে শর্ত রাখে তাকে রুহানকেই মাহের তাকে ভালোবাসে না ভেবে নিজের ভাইদের ভালোর জন্য আরশি রাজি হয়ে যায়। না, এই মেয়ের সাথে ইমোশনালি খেলতে হবে, এই ভেবে রুহান বলে, আমি শুধু প্রীতির গুম হয়ে যাওয়া ভাইকে খুঁজে বের করার জন্য পিএমকে একটা ফোন করেছি, এর বেশি কিছু না। আরশি চোখ মুখ শক্ত করে বলে। আমি আপনাকে বিশ্বাস করি না। রুহান কৃত্রিম হাসি দিয়ে বলে, বিলিভ মি, আমি নির্জনার কসম কেটে বলছি। চুপ হয়ে যায় আরশি, কারণ ভালোবাসা বিষয়টা তার কাছে খুবই জটিল। নিজে একজনের ভালোবাসা পায়নি, তাই এর মূল্য বোঝে। হয়তো সেই কারণেই এখনো অবধি রুহানের এই একপাক্ষিক ভালোবাসাকে ঘৃণা করতে পারছে না। অনুষ্ঠান শেষে অর্ক নির্জনা বাড়ি ফিরে এসেছে, আর জাফর সিদ্দিকী গেছে পিএম এর সাথে দেখা করতে, কারণ তাকে জরুরি ভিত্তিতে ডেকে পাঠানো হয়েছে। বাড়ি ফিরে নির্জনা অভ্যাসবশত অর্কর সাথে তার রুমে আসে, কিন্তু অর্ণবের দেওয়া আদেশ মনে পড়তেই অন্য রুমে যাওয়ার জন্য প্রস্তুত হয়। তখনই অর্ক তার হাত ধরে বলে, কোথায় যাচ্ছ? নির্জনা স্বাভাবিক গলায় বলে। গেস্ট রুমে। অর্ক অনুরোধের স্বরে বলে, যেও না, আমার খুব অসহায় লাগছে। নিজের বোন অমানুষের হাতে ভাইয়ার লাইফে ঝড় তুলে দিয়েছি। বাবাকেও আজকে অনেক বেশি এক্সস্টেড লাগছিল। সব আমার জন্য। আমি কেন রুহানির চালাকি ধরতে পারিনি জানি না। কালকে কি হবে? প্লিজ আজকে রাত্রে অন্তত আমাকে শান্তিতে থাকতে দাও। আই নিড ইউ। নির্জনা চুপ হয়ে থাকে, কারণ এসবের জন্য সে নিজেকেই দায়ী ভাবছে। যদি সে অর্ককে বিয়ে না করত, তবে এ বাড়ির মানুষগুলোর জীবনে এত ঝড় আসতো না। নির্জনাকে চুপ থাকতে দেখে অর্ক তাকে জড়িয়ে ধরে বলে, আমি মনে করেছিলাম তুমি বিহানকে এখনো ভালোবাসো, তাই ওভাবে তোমাকে ডিভোর্সের কথা বলেছিলাম। নাহলে তো আমি তোমাকে শুরু থেকেই ভালোবাসি। অর্ককে এক ধাক্কায় সরিয়ে নির্জনা বলে, শুরু থেকে ভালোবাসি মানে? আপনি পাগল ছিলেন নাকি? আপনি পাগল ছিলেন না? অর্ক আর নির্জনার কাছ থেকে কিছু লুকাতে চায় না, কারণ সে বুঝে গেছে এখন তাকে আর নির্জনাকে আলাদা করতে রুহান এই সত্যিটাকেও ব্যবহার করতে পারে। তাই সে একটা লম্বা নিঃশ্বাস নিয়ে বলে, হ্যাঁ, আমি পাগল ছিলাম। ইনফ্যাক্ট গত 15 বছর ধরে আমি পাগলের অভিনয় করে গেছি। জাফর সিদ্দিকীর সাথে পিএম এর বৈঠক চলছে। পিএম কোনো ভনিতা ছাড়া বলে, কুষ্টিয়া তোমার নির্বাচনী এলাকা, সেখানে সন্ধান পাওয়া গেছে মানে দায় তোমার। এ নিয়ে পার্টির উপর যাতে কোনো প্রশ্ন না ওঠে, তাই তুমি মিনিস্টার থেকে পদত্যাগ করবে। আমি একা অপরাধী নই, সেটা আপনিও ভালো করে জানেন। আমরা নিরুপায় জাফর, দায় তোমাকেই নিতে হবে। তুমি ভেবো না নেক্সট নির্বাচনে তোমাকে জিতিয়ে আবার সব ঠিক করে দেব। নেক্সট পরে হবে, আগে এবারেরটা হিসেব হোক। আমি
ডুবলে সবাইকে নিয়েই ডুববো। জাফর, একটু ঠান্ডা মাথায় চিন্তা করো। আমার মাথা যথেষ্ট ঠান্ডা। আপনি অন্য মুরগির খোঁজে বের করুন। বলেই জাফর সিদ্দিকী বের হয়ে যায়। সাথে সাথে পিএম রুহানকে ফোন দিয়ে বলে, আপনার শ্বশুর তো দায়ভার নিতে রাজি না। রুহান স্বাভাবিক গলায় বলে, আমি জানতাম এমনই হবে। আপনি এই ইনভেস্টিগেশন ফেয়ার করে মার্ডারদের জেলে ঢোকান, বাকিটা আমি বুঝে নিব। আর আপনার কাছে আর একটা ফাইল চেয়েছিলাম, মিনিস্টার জাফর সিদ্দিকের ড্রাইভারের অ্যাক্সিডেন্টের। আমি মেইল করে দিচ্ছি। বলে লাইন কেটে দেয়। রুহান একটা দীর্ঘশ্বাস ছেড়ে বলে, সুইটহার্ট, আমি যা সন্দেহ করেছি তা যদি হয়, তবে তোমার বাবাকে জাফর সিদ্দিকী খুন করিয়েছে। এবার আমিও দেখব তুমি কি করে অর্ক সংসার করো। মাঝরাতে প্রীতি অর্ণব কুষ্টিয়ায় পৌঁছায়। ফরিদ রহমান এত কিছুর মধ্যেও মেয়ের ধোকার কথা ভুলেননি। তিনি সরাসরি বলে দিয়েছেন মেয়ের তার বাড়িতে কোনো প্রকার ঠাঁই নেই। কিন্তু প্রীতির মা মেয়ের দিক থেকে মুখ ফেরাতে পারেননি। তাই স্বামীকে অনুরোধ করেন ছেলের সঠিক খবর পাওয়া অবধি যেন তাদের থাকতে দেওয়া হয়। প্রীতির বড় দুই বোনও মায়ের পক্ষে কথা বলে, তাই ফরিদ রহমান অনুমতি দেয়। রাতে প্রীতি আনমনে বসেছিল, তখন অর্ণব তার হাত ধরে বলে, আমি জানি না কি বলে তোমাকে সান্ত্বনা দেব, তবে একটাই কথা, তোমার পাশে আছি সব সময়। এই মুহূর্তে একটা ভরসার হাত প্রীতির খুব দরকার, যে তাকে এই অবস্থা কাটিয়ে উঠতে সাহায্য করবে। অর্ণব সেই চেষ্টাটাই করেছে। সে অর্ণবের বুকে কান্নায় ভেঙে পড়ে আর বলতে থাকে, আমার ভাইটাকে ওরা খাওয়ার মাঝে ডেকে নিয়ে গিয়েছিল, তারপরে ফিরিয়ে দেয়নি। প্রীতি এত জোরে বিলাপ করছিল যে ফরিদ রহমান, তার স্ত্রী মোর্শেদার ও প্রীতির বড় দু বোনের জখম তাজা হয়ে যায়। আজকে প্রীতি বড় দুই বোন তার মায়ের সাথে শুয়েছে। প্রীতির বিলাপ শুনে তার বড় বোন পাপড়ি বলে ওঠে, হাসিবকে প্রীতি সবচেয়ে বেশি আদর করত। বাইরে সবাই বলাবলি করছে এই খুনগুলো মিনিস্টার জাফর সিদ্দিকের ইশারাতে হয়েছে। যদি সত্যি এমন কিছু হয় তাহলে তো প্রীতি জাফর সিদ্দিকের ছেলে সংসার করবে না আম্মা। ফজরের সময় ঘুম ভাঙল নির্জনার। অর্কর দিকে তাকিয়ে দেখে অবুঝ শিশুর মতো ঘুমাচ্ছে। অথচ এই মানুষটাকে দেখলে বোঝাই যায় না সে নিজের মধ্যে কত বড় একটা ঝড় নিয়ে বেড়াচ্ছে। গত রাতেই অর্ক তার অন্ধকার অতীত নির্জনার সামনে উন্মুক্ত করেছে। অর্কর মা বাবার বিয়েটা তার দাদি দেখে শুনে দিয়েছিল। জহুরা বেগম বেশ চিন্তায় পড়ে গিয়েছিল ছেলে জাফর সিদ্দিকীকে নিয়ে। ছেলে ভবঘুরে রাজনীতি করে, তাই ব্যবসার নামডাক থাকলেও ভালো ঘরের মেয়ের সম্বন্ধ আসছিল না। তাই তিনি গ্রামে খোঁজ করা শুরু করলেন। একসময় মনমতো সম্বন্ধটি পেয়েও গেলেন, তাই তাড়াতাড়ি বিয়ের জন্য তাগাদা করলেন। অদ্ভুতভাবে অর্কর নানা বাড়ির লোকজনও তাতে রাজি হয়। একে একে 3 নাতি নাতনিদের নিয়ে জহুরা বেগমের চাঁদের হাট। সব ঠিক চলছিল, কিন্তু ব্যাঘাত ঘটায় একটা চিঠি, যেখানে লেখা ছিল অর্কর মা আশরার চারিত্রিক সমস্যা আছে। যদিও চিঠিটা জাফর সিদ্দিকীকে উদ্দেশ্য করে লেখা ছিল, কিন্তু সেটা পায় জহুরা। তাই তিনি সত্যটা যাচাই করার জন্য সেবার পুত্রবধূর সাথে তার বাপের বাড়িতে যায়। অর্কর তখন 10 কি 11 বছর বয়স। মাঝরাতে ঘুম ভেঙে মাকে পাশে না পেয়ে খুঁজতে বের হয়ে দেখে তার মা আশরা নিজের মা বাবা, ভাই, শাশুড়ি ও আরও একটা অপরিচিত মানুষের সামনে চিৎকার করছে আর বলছে, হ্যাঁ, করেছি আমি অন্যায়, পাপ, কিন্তু এর জন্য কে দায়ী? আপনি আর আমার পরিবার। বিয়ের আগে আপনি একবার আমার কাছে জানতে চেয়েছিলেন আমি রাজি কি না। জহুরা বেগম চুপ হয়ে গেলেন। বিয়ের আগে মেয়ের মতামত জানা উচিত, এসব কথা তিনি ভাবতেও পারেন না। এদিকে আশরা থেমে নেই, সে বলেই চলেছে, মা বাবা বড়লোক দেখে বিয়ের জন্য পাগল হয়ে গেল। তাদের নিজের ভালোবাসার কথা জানাতেই তারা সেই ছেলে গরিব বলে জেলে পাঠিয়ে দিল। আমাকে তার বাড়ির লোকজন দিয়ে খবর দিল সে মারা গেছে, আর তুমি হোক পালিয়ে ছেলে খেলার বিয়ে, কিন্তু বিয়ে তো ছিল। তুমি জেল থেকে বের হয়ে একবার আমাকে খুঁজে বের করার চেষ্টা না করে আমার চরিত্রে দাগ লাগানোর চেষ্টা করছো। আজকেও জানতে চাইছো না আমি কেমন আছি, তোমার সেই সন্তান কেমন আছে, যাকে আমি অন্য কারোর পিতৃ পরিচয় জন্ম দিয়েছি। ওই সময়টাকে অর্ক নিতান্তই অবুঝ হলেও
একটু বোঝার ক্ষমতা তার ছিল যে তার মা অতি সাংঘাতিক সত্য উন্মোচন করেছেন। তাই তো অপরিচিত লোকটি হাতের বন্দুক ফেলে নিচে বসে যায় আর তার দাদি চিৎকার করে বলতে থাকে, কি এত বড় ধোকা! আমার বাড়িতে বেজন্মা বড় হইতেছে। আশরাও দমে যায় না। মুখ সামলে কথা বলবেন। অন্মব বেজম্মা না। আমার আর সিহাবের বিয়ে হয়েছিল। তাকে আমি মন থেকে স্বামী হিসাবে মেনেছিলাম। ওর মৃত্যুর খবর না পেলে আমি কখনোই আপনার ছেলেকে বিয়ে করতাম না। আমি আপনার ছেলেকে কোনো দিনও মেনে নিতে পারিনি। অমন আত্ম অহংকারী আর দাম্ভিক মানুষ কারোর স্বামী হওয়ার যোগ্য না। বেশ, তাহলে করতে হবে না তোকে আমার ছেলের সংসার। আমি এক্ষুনি জাফরকে ফোন করছি। বলে যেই না জহুরা সিদ্দিকী ল্যান্ডলাইনের দিকে এগিয়ে যাবে তখনই ঠাস করে বুলেটের আঘাতে তিনি মাটিতে লুটিয়ে পড়ে। গুলি চালিয়েছিল অর্কর নানা। কেউ কোনো কিছু বোঝার আগে তিনি মেয়ের দিকে বন্দুক তাক করে বলে, তুই আমার সারা জীবনের সম্মান ধুলোয় মিশাইতে পারিস না। কিন্তু তিনি কিছু করার আগেই শিহাব নামে লোকটি আশরার সামনে এসে দাঁড়িয়ে নিজের বুক পেতে গুলি নেয়। অন্তিম নিঃশ্বাস নেওয়ার আগে লোকটি একটা কথাই বলে, আমার ছেলের পিতৃ পরিচয় পৃথিবীর কারো সামনে এনো না, তাহলে সে এই সমাজে কোনোদিন মাথা উঁচু করে বাঁচতে পারবে না। শিহাব নামে লোকটির লাশ দেখে আশরার পিতা কিছুটা শান্ত হয়। তিনি মেয়েসহ সবাইকে হুঁশিয়ার করে বলে, এসব কথা যদি ফাঁসকানো হয় তবে সব কয়টাকে নিজে হাতে মারবো। তখনই তার নজর পড়ে দরজার আড়ালে লুকিয়ে থাকা অর্কর দিকে। ভয়ার্ত চোখে সব ঘটনার নীরব সাক্ষী। শয়তান ভর করলে মানুষ বুদ্ধি বিবেক হারিয়ে ফেলে। আশরার বাবা আজগার আলীরও সেই অবস্থা হয়। তিনি হিতাহিত জ্ঞানশূন্য হয়ে অর্কর দিকে বন্দুক তাক করেন। সবাই মিলে তাকে বোঝানোর চেষ্টা করে আশরা কান্নাকাটি করে বারবার বলছিল, বাবা, আমার ছেলেটাকে মেরো না। ও কাউকে কিচ্ছু বলবে না, আমি বোঝাবো। যদি এসব নিয়ে কথা বলে তবে অর্ণবের ভালো হবে না। কিন্তু আসগর আলী কোনো কথা শুনতে নারাজ। এক পর্যায়ে অর্ককে বাঁচাতে আশরা তাকে ধাক্কা দেয়। অর্ক অজ্ঞান হয়ে যায়। 6 মাস পর অর্কর যখন জ্ঞান ফিরে আসে তখন সে স্মৃতিহারা। এর কিছুদিন পর অর্ক কিছু স্মৃতি মনে পড়ে, যাতে তার মনে পড়ে কেউ তার দাদির দিকে বন্দুক তাক করেছে। যা জাফর সিদ্দিকীকে জানাতেই তিনি অর্কর মামার বাড়ি কল দেয়। অর্কর নানি অর্কর সাথে দেখা করতে এসে তাকে বোঝায়, তোমার যদি কখনো সব মনে পড়ে তবে চুপ থেকো, এতেই সবার ভালো। তোমার মা নিষ্কলঙ্ক থাকবে। এরপর অর্কর স্মৃতি ফিরে এলেও বড় ভাইয়ের ভালোর কথা আর মায়ের চরিত্রে দাগ লাগবে, এই জন্য অর্ক সারা জীবন পাগল আর স্মৃতিহারা হয়ে থাকবে বলে স্থির করলো। নির্জনা অর্ককে প্রশ্ন করেছিল, তোমার মা আর নানা কিভাবে মারা গিয়েছিল? অর্ক দীর্ঘশ্বাস ছেড়ে উত্তর দিয়েছিল, নানিকে একদিন এই প্রশ্নটা করেছিলাম, তিনি উত্তর দিয়েছিলেন, রক্তাক্ত অবস্থা দেখে মা নিজেকে সামলাতে পারেনি, সে নানাকে গুলি করে। নানাও রাগের বসে মায়ের উপর গুলি চালায়। আমি তোমার অপরাধী, কিন্তু আমার জায়গায় তুমি থাকলে কি করতে নির্জনা? নিজের মাকে চরিত্রহীন বানিয়ে দিতে, সত্যি বলে বড় ভাইকে বাড়ি থেকে বের করে যেতে বাধ্য করতে? আমি পারিনি, তাই তো নীরব হয়ে গিয়েছিলাম, কারণ আমার সবসময় মনে হতো সেদিন আমি সেখানে না গেলে মা বেঁচে থাকতো। তুমি জীবনে আসার আগে ভালো হওয়ার ইচ্ছে ছিল না, কিন্তু এখন নতুন করে বাঁচতে ইচ্ছে করে। একটা মানুষ ছোট বয়সতে এতটা ত্যাগ স্বীকার করতে পারে তা নির্জনার জানা ছিল না। নির্জনা অজু করে এসে অর্ককে ধীরে ধীরে ডাক দেয়। অর্কর আড়মোড়া ভাঙলে নির্জনা অর্কর কপালে নিজে ওষ্ঠদ্বয়ের উষ্ণ স্পর্শ দিয়ে বলে, নতুন সূচনা করি আর আল্লাহর কাছে আরশের জন্য দোয়া করি যাতে ওই শয়তানটার হাত থেকে আপুকে বাঁচানোর একটা সুযোগ বের করতে পারি। নির্জনার এমন ব্যবহার দেখে অর্ক স্তব্ধ হয়ে যায়। সে বোকার মতো প্রশ্ন করে, তুমি আমাকে ক্ষমা করে দিয়েছ? নির্জনার অবশ্য স্বামীর এই বোকামি ভালোই লাগে। না, আমি আমার হাজবেন্ডকে ক্ষমা করেছি, আপনাকে তো আমি চিনি না। বলেই যে সে উঠতে যাবে, অর্ক তাকে হ্যাঁচকা টানে বুকের উপর ফেলে বলে, তোমাকে খুব পবিত্র লাগছে। আর ইনোসেন্ট। কানের কাছের চুলগুলো সরিয়ে ফিসফিস করে বলে, I want to run your innocence very badly. শুধু নামাজটা শেষ হতে দাও। এরপর ওয়াশরুমের দিকে চলে যায়। নির্জনা একটা শুকনো ঢোক গেলে লজ্জায় তার কান থেকে গরম ধোঁয়া বের হতে থাকে।
এই ছেলে এত সহজে এমনভাবে রোমান্টিক কথা বলবে তা তার ধারণার বাইরে। তখনই ওয়াশরুম হতে গলা বাড়িয়ে অর্ক বলে, এভাবে লজ্জা পাওয়ার মতো আমি এখনো কিছু বলিনি। তবে একটা কথা, তোমার কোমরের ওই তিলটার কিন্তু আজকে রক্ষা নাই। কাক ডাকা ভরে ঘুম ভাঙে অর্ণবের। তাকিয়ে দেখে প্রীতি আল কোরআন পড়ছে। শেষ কবে সে কাউকে আল কোরআন পড়তে দেখেছিল তা ভুলে গেছে। ফোনটা হাতে নিয়ে ঘর থেকে বের হয়ে যায়। মা মারা যাওয়ার পর বাবার নির্বাচনী কাজ ছাড়া ঢাকার বাইরে আসা হয়নি অর্ণবের। প্রীতিদের বাড়িটা গ্রামও না, আবার শহরও না। পৌরসভা এলাকার কেবল নগরায়নের ছোঁয়া লেগেছে। রাস্তা কোথাও কাঁচা, কোথাও পাকা, কোথাও বা ভাঙা। রাতে প্রীতিদের বাড়ি আসতে একটা ব্রিজ দেখেছিল অর্ণব। প্রীতিদের বাড়ি থেকে প্রায় হেঁটে 15 মিনিটের রাস্তা। তাজা হওয়ায় সবকিছু গুছিয়ে একবার ভাবতে চায় অর্ণব, তার জীবনে সবকিছু এত হঠকারিতায় সবকিছু ঘটেছে যে সে কেন কিছুর হিসাব মেলাতে পারছে না। প্রথমে রুহান খন্দকারের নির্জনার একতরফা প্রেমিক হওয়ার কথা প্রকাশ পাওয়া, পরে অর্ককে ভালো হয়ে যাওয়া, তার নিজের বিয়ে, আরশির বিয়ে, এখন আবার প্রীতির ভাইয়ের সন্ধান। অর্ণবের কেন যেন মনে হচ্ছে এসব কিছু কেউ ইচ্ছে করে করছে। নদীর পাশে একটা টং দোকান। ছোট্ট একটা ছেলে বোধহয় দোকানে কাজ করে, সে কেবল ঝাড়ু দিচ্ছে। নদীর ফুরফুরে হাওয়া আসছে। টঙের উপর বসে অর্ণব একের পর এক সিগারেটে আগুন দিয়ে জীবনের অঙ্কগুলো মেলাতে ব্যস্ত। আমার মেয়ে স্মোকিং পছন্দ করে না। বড় দুই মেয়ে বা পাপড়ির মা অনেক মানা করলেও কখনোই শুনিনি, কিন্তু প্রীতির জেদের কাছে হেরে স্মোক করা বাদ দিয়েছি। তোমার মতো একজন চেন স্মোকারের জন্য সিগারেট বাদ দেওয়া মনে হয় না জীবনে সম্ভব। ফরিদ রহমানের কথায় চিন্তার তারাগুলো কেটে গেল অর্ণবের। সে ব্যতিব্যস্ত হয়ে হাতের সিগারেটটা ফেলে পা দিয়ে নিভিয়ে দেয়। আপনার মেয়ের জন্য সিগারেট কেন? এমন অনেক বদভ্যাস বাদ দিতে পারবো। একটা অর্ধ জ্বলন্ত সিগারেট ফেলে দিলে কি প্রমাণ হয়ে যায় তুমি স্মোক ছেড়ে দিবে? ফরিদ রহমান তাচ্ছিল্যের সাথে বলেন, আমি মুখে বলে কিছু প্রমাণ করতে চাই না। সঠিক সময়ে আপনি দেখতে পাবেন প্রীতির জন্য আমি কতটা কি করতে পারি। ভারী মিষ্টি কথা বলতে পারো তুমি, এই জন্য প্রীতি তোমার ফাঁদে পা দিয়েছে। বিনয়ী কণ্ঠে অর্ণব বলে ফরিদ রহমান সেখান থেকে চলে যায়। তখন অর্ণবও তার পিছু নেয়। ব্রিজের উপর এসে ফরিদ রহমান অর্ণবকে খেয়াল করে বলেন, আমাকে ফলো করার কোনো বিশেষ কারণ? চায়ের দোকানে কোনো কথা বললে তা ছড়িয়ে পড়তে সময় লাগে না। আপনাকে কিছু কথা জানাতে চাই। আপনার কি 5 মিনিট সময় হবে? তোমার সাথে কথা বলার কোনো প্রয়োজন আছে বলে আমি মনে করি না। বলেই ফরিদ রহমান আবার সেখান থেকে চলে যেতে নিলে অর্ণব একটু জোরালো কণ্ঠে বলে, প্রীতি আমাকে ভালোবাসে না, বিয়েটা সে বাধ্য হয়ে করছে। ফরিদ রহমানের পা দুটো থেমে যায়। অর্ণব আশপাশটা ফাঁকা দেখে ধীর পায়ে তার সামনে গিয়ে দাঁড়িয়ে প্রীতি আর তার বিয়ের সমস্ত ঘটনা বর্ণনা করে এবং এটাও বলে রুহান তাদের বাড়িতে নির্জনাকে নিয়ে ঠিক কি বলেছে। স্যার, আপনার মেয়ের কোনো দোষ নেই। ইনফ্যাক্ট সে আমাকে কখনো ভালোই বাসে না। প্রথম থেকে সে আমাকে রিজেক্ট করেছে। তাছাড়া সে কখনো আমাকে হাজব্যান্ডের মর্যাদা দিবে কিনা সেটাও আমি জানি না। ফরিদ রহমানের কাছে রাজনীতিবিদ আর বাদাম ব্যবসায়ী সমান, দুটোই মিথ্যাবাদী দালাল। তবে এই মুহূর্তে অর্ণবের কথাগুলো তিনি ফেলে দিতে পারছেন না। তাছাড়া ছেলেটাকে তার দেখে আর 5 জনের মতো ভাওতাবাজও মনে হচ্ছে না। আমার ছেলের মার্ডার কেসে তোমার বাবার নাম এসেছে, কথাটা জানো? মাথা নাড়িয়ে সায় দেয় অর্ণব। যদি অভিযোগ সত্য প্রমাণিত হয় তবে সেক্ষেত্রে তুমি কি করবে? স্থির কণ্ঠে অর্ণব বলে, যদি সত্য প্রমাণিত হয় কিংবা মিথ্যা প্রমাণ হওয়ার পরও যদি আমি জানতে পারি আমার বাবা দোষী, তাহলে আমি কি করব সেটা সময় বলে দেবে। এখন শুধু একটাই কথা বলতে পারি, অর্ণব ইর্তেজা সিদ্দিকী অন্যায়ের সাথে কখনো আপোষ করেনি আর করবেও না। সারা রাত নির্ঘুম থাকার পর ভোরে চোখটা লেগেছিল আরশির, কিন্তু তাতেও শাশুড়ি মাইমুনা ব্যাঘাত ঘটান। সকাল সকাল তিনি আরশিকে ডেকে রুহানের কথা জিজ্ঞেস করেন। আরশি কোথায় জানি না, রাতেও ঘরে ছিল না। এই দুটো লাইন বলতেই মাইমুনা খন্দকার কর্কশ গলায় বলে ওঠেন, তা জানবে কি করে?
স্বামীকে আঁচলে কিভাবে বেঁধে রাখতে হয় শেখানোর মতো কেউ তো আর বাপের বাড়িতে কেউ ছিল না, তাই খেয়ে খেয়ে আলুর বস্তার মতো মোটাই হয়েছ। শোনো মেয়ে, আমি কষ্ট করে বলে দিচ্ছি, নিজের শরীর স্বাস্থ্য ঠিক করো, আমার ছেলের মন জয় করার চেষ্টা করো। আমি জানি নির্জনা নামে মেয়েটার কাছাকাছি থাকার জন্য রোহান তোমাকে বিয়ে করেছে, কিন্তু ওই মেয়েটার নাম রোহানের জীবন থেকে মুছে দিতে হবে। হ্যালো বন্ধুরা, পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে, তো সবাই অপেক্ষায় থাকো। আর চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করোনি তারা পরবর্তী পার্ট দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। ধন্যবাদ সবাইকে, আমাদের সাথেই থেকো।